হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভূতের গল্প। বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করলো, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট 5 আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেন জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নিও করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে একজন 40 বছর বয়সের ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি। ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। সবেমাত্র 4 দিন হলো রিটায়ার করে হয়েছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনার মতোই দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই? বিমল বলল, হুম। তারপর বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞেস করেছেন, তা যাক, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে। বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রথিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10টা 25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। বিমল লোকটাকে বলল, চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে।
বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। বিমলের পেছন পেছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটাও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠে পড়ল। বিমল দেখো ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। ব্যাগ থেকে বের করে বিস্কুটের প্যাকেট একটা বের করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল না। বিমল বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ওর ছোটোবেলাকার বন্ধু শাগনিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে শাগনিক জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। বিমল বলল, আমি এই সবে ট্রেনে উঠলাম। শাগনিক জিজ্ঞেস করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে, তাই অগত্যা 10:30টার এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। শাগনিক বলল, ঠিক আছে, সাবধানে আয়। চলো, ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে শাগনিক ফোনটা কেটে দিল। বিমল দেখলো লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটা সামনের প্রচ্ছদ দেখে বিমলের বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা রথিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতের অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। লোকটা উল্টে বিমলকে জিজ্ঞেস করলো, কেন আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, না, আমি ওইসব ভূত ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন। বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। লোকটা সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির এক দিকটা কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করার পরও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারল না। বিমল একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনিটা ফেটে রক্ত বেরোতে লাগলো। সে পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শুয়ে উঠল। ও পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধ খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের উপর টর্চের আলো পড়তে বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। সে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা, তার মানে? বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, তারপর সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যে কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকে বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে রয়েছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হেয়ালা করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিই বলুন? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না।
লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কী করবে ভেবে পাচ্ছিল না। ভয়েতে বিমলের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টা ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দ বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। নমস্কার।